স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন টিকিট কালোবাজারির হাতে, স্টেশনে প্রকাশ্যে বিক্রি হয় 2 থেকে 3 গুণ বেশি দামে। শরীয়তপুরের জাজিরা থানার ওসির মরদেহ ঝুলছে বাসায়, ফরেনসিক টিমের জন্য নামায়নি পুলিশ। চট্টগ্রাম আদালত থেকে হারানো 9 বস্তা নথি মিলল ভাঙাড়ির দোকানে, এক চা বিক্রেতা গ্রেপ্তার। টিকিট কালোবাজারিদের কাছে জিম্মি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন যাত্রীরা। প্রতিদিন নানা কৌশলে বেশিরভাগ টিকিট দখলে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। পরে স্টেশন চত্বরে প্রকাশ্যে বাড়তি দামে বিক্রি করছে। অনলাইন বা কাউন্টারে না পেয়ে 2 থেকে 3 গুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন চত্বরে এভাবেই ডেকে ডেকে বিক্রি করা হয় টিকিট। কালোবাজারির এমন খোলামেলা দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নিত্যদিনের, যেখানে এক একটি টিকিট বিক্রি হচ্ছে 2-3 গুণ বেশি দামে। এই রেলপথ দিয়ে আন্তনগর ও মেল ট্রেন সহ মোট 14 জোড়া ট্রেন প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। প্রতিদিন জেলার 4 থেকে 5 হাজার যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসনযুক্ত টিকিটের বরাদ্দ রয়েছে কেবল 900টি। বিপুল এই চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি। এই কালোবাজারিতে কিন্তু তাদের পরিবারের যে সদস্যরা আছে তাদের এনআইডি ব্যবহার করে কিন্তু একাধিক আইডি তারা ব্যবহার করছে। র্যান্ডমলি যে টিকিটগুলো যে নাম্বার থেকে আইডি থেকে কাটা হয় ওইগুলোকে চিহ্নিত করে একটা ব্লকিং সিস্টেমে ফেললে তাহলে কালোবাজারি এটা অনেকটা কমে আসবে। কালোবাজারিরা তো আসলে অনলাইনে চাইলেই সবগুলো টিকিট একসাথে কিনতে পারে না যদি ভিতরে হাত না থাকে। ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন মেকানিজমের আশ্রয় নিয়ে একই ব্যক্তি বিভিন্ন নামে বিভিন্নভাবে টিকিটগুলো আগে ক্রয় করে ফেলে এবং সাধারণ মানুষের কাছে সেগুলো বিভিন্ন স্পটে বিক্রি করে। সেই স্পটগুলো চিহ্নিতকরণের কাজ চলছে, আমরা খুব শীঘ্রই অভিযানে নামবো। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি স্টেশন ম্যানেজার। দীপ্ত বার্তা কক্ষ। শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ ঝুলছে তার বাসার জানালায়। পুলিশ মরদেহ দেখলেও তা নামায়নি। সিআইডির ফরেনসিক টিম পৌঁছার পর মরদেহ নামানো হবে। বৃহস্পতিবার দুপুরে ওই কর্মকর্তার নিজ বাসভবনে জানালার সাথে মরদেহ ঝুলতে দেখা যায়। ওসি আল আমিনের বাড়ি বরিশালের মুলাদিতে। তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। পুলিশ লাইন হাসপাতালের মেডিকেল অফিসার মনিরুল ইসলাম মনির জানান, আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমরা ওই যে ঝুলন্ত অবস্থায় আছে, এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রাইমারিলি আমরা মনে করছি যে আত্মহত্যায়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদের আসলে পোস্টমর্টমের পরে আমরা নিশ্চিত হতে পারবো। কিন্তু জাজিরা থানায় আছেন সহকর্মী সালাউদ্দিন রূপম। টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। রূপম, পুলিশ মরদেহ কেন নামাচ্ছে না? সিআইডির ফরেনসিক টিম পৌঁছাতে পারে, কিছু জানতে পেরেছেন? আপনি যেমনটা বলছিলেন যে আজ দুপুরে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন আত্মহত্যা করেছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন আমাদেরকে। তবে এখন পর্যন্ত তার আত্মহত্যার কারণ জানা যায়নি এবং তার মরদেহ এখন পর্যন্ত ঝুলছে। ইতিমধ্যে আপনি যেমনটা বলছিলেন সিআইডি না পৌঁছানোয় পুলিশ মরদেহ নামাচ্ছে না। সিআইডি টিম ঢাকা থেকে ইতিমধ্যে জাজিরা থানায় এসে পৌঁছেছে। তো কিছুক্ষণের মধ্যেই আশা করছি যে আল আমিনের মরদেহ নামানো হবে এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। সহকর্মী সালাউদ্দিন রূপম জানাচ্ছিলেন। নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ হয়েছে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বুধবার বিকেলে নওগাঁর 14 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় নওগাঁ 14 বিজিবি। নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় 600 গজের মধ্যে 2 দেশের কোনো বেড়া নেই। আইন অনুযায়ী 2 দেশের সীমান্ত পিলার থেকে 150 গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দেয়া যাবে না। এটি 2 দেশের জন্যই প্রযোজ্য হবে।
হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী ও শিশু সহ শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 6:30টায় সংঘর্ষ শুরু হয়ে চলে রাত 9:30 পর্যন্ত। পুলিশ জানায়, স্বজন গ্রামের পার্শ্ববর্তী কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিয়ে বড়বাজারে তাদের লোকজনদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সাভারের নিয়ন্ত্রণ হারানো একটি অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছে 4 জন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন। এই ঘটনায় পুড়ে গেছে আরও একটি বাস ও ট্রাক। আহত হয়েছে অন্তত 7 জন। বুধবার রাত 2টার দিকে সাভারের রাজফুলবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্সের সড়ক বিভাজনে ধাক্কা লাগে। এই সময় পেছন থেকে আসা ঝুমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্স ও ঝুমুর পরিবহনের বাসে আগুন ধরে যায়। এরপর শ্যামলী পরিবহনের একটি বাস এসে ঝুমুর পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে সেটিতেও আগুন ধরে যায়। ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি খড় বোঝাই ট্রাকেও আগুন লাগে। আগুনে পড়ে যায় অ্যাম্বুলেন্স, 2টি বাস ও ট্রাক। ঘটনাস্থলেই মারা যায় অ্যাম্বুলেন্সের যাত্রী টাঙ্গাইলের ফারুক হোসেন, তার স্ত্রী মহসিনা, তাদের ছেলে ফুয়াদ সিদ্দিক এবং মহসিনার বোন। আর 2 বোন, আমার 2 বড় আপা, তারপর ছোট দুলা ভাই আর ভাগিনা মারা যায়। আর বাইরা ছিল, বাইরের নাম হলো ফারুক হোসেন। ওই সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে গিয়ে আহত হন 7 থেকে 8 জন। সাভার ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে পুড়ে যাওয়া যানবাহনগুলো সরিয়ে নিলে রাস্তায় চলাচল স্বাভাবিক হয়। নিহত হয়েছে 4 জন এবং ঘটনাটি যেভাবে আমরা যতটুকু আমরা বিআরটিএ এবং ফায়ার সার্ভিস, আমরা হাইওয়ে পুলিশ, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে আমাদের যে অ্যাম্বুলেন্স যেটি আর কি, সেই অ্যাম্বুলেন্সেই যে যাত্রীরা যাচ্ছিলেন তারাই নিহত হয়েছেন, তারাই আগুনে পড়ে মারা গিয়েছেন। যেহেতু আপনার সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারের কারণে সেখানকার যে আগুনের উৎপত্তিটা হয়েছে এবং সেটা অ্যাক্সিলারেটেড হয় এবং কুইক বার্ন হয় এবং সেই আগুনটি পরবর্তীতে আপনার বাসের মধ্যে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দীপ্ত, বার্তাকক্ষ। ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ভোর 4:30টার দিকে ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল 2 জনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করে। আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা। পুলিশ জানায়, বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। মোটরসাইকেলের 2 আরোহী ঘটনাস্থলেই মারা যান। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম আদালত থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মামলার 9 বস্তা নথি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে এবং পরে তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাসেলের স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে 9 বস্তা নথি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করেছিল রাসেল। সে আদালত চত্বরে চা বিক্রি করে। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রাত 4:22 ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গেটের তালা থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। মধ্যরাতে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আজ সেখানে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা হত্যার বিচারে অস্থায়ী আদালত বসতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে মাদ্রাসাটির শিক্ষার্থীরা। বিশেষ আদালতের বিচার কাজ বন্ধের দাবিতে সকালে সড়ক অবরোধ করে তারা। তেতাল্লিশ বিসিএস থেকে বাদ পড়া 227 জনের বেশিরভাগ চাকরিতে ফিরতে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, বাদ পড়াদের ব্যাপারে পুনর্তদন্ত শুরু হচ্ছে। তাদের বেশিরভাগই নিয়োগ পাবেন বলে আশা করেন জনপ্রশাসন সচিব। এই তদন্ত তাদের চাকরির অংশ বলেও মত দেন তিনি। এদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা খুব শিগগিরই বাড়ানো হচ্ছে বলে জানান মোখলেসুর রহমান। বলেন, এবার পেনশনেও মহার্ঘ ভাতা যুক্ত হচ্ছে। আসছে বাজেটের আগে এটি কার্যকর হবে। তবে কত শতাংশ বাড়বে তা অর্থ মন্ত্রণালয় জানাবে। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। আলাদিনের চেরাগ নেই যে কালকের মধ্যে চালের বাজার ঠিক হয়ে যাবে, এমনটাই মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, বাজার ঠিক রাখতে চেষ্টা চলছে। চাল আমদানি উদারীকরণের পাশাপাশি ওএমএস ও টিসিবিতে সুলভ মূল্যে চাল বিক্রি হচ্ছে। সকালে সচিবালয়ে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের দেয়া 1 কোটি কার্ডের মধ্যে অনেক দুর্নীতি ছিল। 47 লাখ কার্ড কমেছে, এটি আবার বাড়ানো হবে। আসছে রমজানের প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, কোনো পণ্যের সমস্যা হবে না। আমাদের বিনিয়োগ নেই, যেটা দিয়ে আপনি জাস্ট সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। আমরা আমাদের প্রায় 50 লক্ষ পরিবারের যে একটা মানে খাদ্য মন্ত্রণালয় থেকে যে 30 কেজি চাল দেওয়ার যে কাজটা চলে, টিসিবি যে চাল বিক্রি করে, এগুলোকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করছি। আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই। যদি কেউ মজুত করে থাকে অন্যায্যভাবে, এই মজুতটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে। উত্তরা ইউনিভার্সিটিতে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা স্প্রিং 2025। বুধবার সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হল রুমে মেলা উপলক্ষে বিভিন্ন বিভাগের 14টি স্টল এবং বিভিন্ন ক্লাবের প্রদর্শন সহ 27টি স্টল রয়েছে, যেখানে স্নাতক প্রোগ্রামে 25 থেকে 100% স্কলারশিপ এবং স্নাতকোত্তর প্রোগ্রামে 25 থেকে 50% স্কলারশিপে ভর্তি চলছে। মেলা চলবে 21 জানুয়ারি পর্যন্ত। দেশের বাইরের খবর। গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমা হামলায় প্রাণ গেছে আরও 50 ফিলিস্তিনির। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সহ বিভিন্ন শহরে গত 24 ঘন্টায় এ হামলায় আহত হয়েছে আরও অনেকে। এ নিয়ে অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,936 জনে। হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হওয়ার অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে গাজার একটি টানেল থেকে জিম্মি ইসরায়েলি নাগরিক ইউসুফ আল জিয়ানদানার মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের দাবানল দ্রুত গতিতে চারপাশে ছড়াচ্ছে। এরই মধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস কর্মীদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে 1000-এরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। আগুন থেকে বাঁচতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। স্থানীয় সময় মঙ্গলবার প্যালিডেলস এলাকায় লাগা আগুন এখন লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আগুনে পরিণত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অগ্নি নির্বাপক কর্মীরা শহরের ভেতরে ও আশপাশের দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি পানির অভাবে। আগুনে প্যালিডেলসের 2টি স্কুল পুরোপুরি পুড়ে গেছে। আগুনের তাণ্ডব থেকে রক্ষা পায়নি যুক্তরাষ্ট্রের সেলিব্রিটিরাও। দাবানলে প্যারিস হিলটন এবং বিলি ক্রিস্টালের ঘরবাড়ি পুড়ে গেছে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ফুটেজে দেখা যায় গত মঙ্গলবার হাতুড়ি দিয়ে মূর্তিটি ভাঙেন মুখোশ পরা এক ব্যক্তি। এছাড়া মূর্তিটিতে লাল রং মেখে দেন তিনি। এরপর এটি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফিলিস্তিনি চিরজীবী হোক স্লোগান দেন। এদিকে গাজার মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত ও সেখানকার সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানোয় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। 18টি দলের অংশগ্রহণে রাঙ্গামাটিতে পর্দা উঠল রিজিয়ন T20 ক্রিকেট টুর্নামেন্টের। রাঙ্গামাটির টিংলা মং মারি স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ও রাঙ্গামাটির সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ক্রীড়াবিদ আবু সাদাত মোহাম্মদ সাইম সহ অন্যান্য ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। আগামী 22 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। প্রায় 18 বছরের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডারের সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে গেছে বোলিং। বার্মিংহামে দেয়া পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। এতদিনের ফলাফলও চলে আসার কথা, তবে এখনও আনুষ্ঠানিক কোনো খবর আসেনি। আগামী 12 জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। দ্বিতীয়বার দেওয়া পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যদি সবুজ সংকেত না পাওয়া যায় তবে তাকে ছাড়াই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করতে হবে বিসিবিকে। অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি মাঠে বিলবাওর বিপক্ষে ম্যাচের 17 মিনিটে জাভির গোলে এগিয়ে যায় বার্সা। চলতি মৌসুমে প্রথম গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। চোট কাটিয়ে 3 সপ্তাহ পর মাঠে ফিরেই ম্যাচের 52 মিনিটে গোলের দেখা পান লামিন ইয়ামাল। এ নিয়ে এই মৌসুমে বার্সার হয়ে তার গোল সংখ্যা হলো 7। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপিফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। দর্শক, শেষ করছি দীপ্ত সংবাদ। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন টিকিট কালোবাজারির হাতে, স্টেশনে প্রকাশ্যে বিক্রি হয় 2 থেকে 3 গুণ বেশি দামে। শরীয়তপুরের জাজিরা থানার ওসির মরদেহ ঝুলছে বাসায়, ফরেনসিক টিমের জন্য নামায়নি পুলিশ। চট্টগ্রাম আদালত থেকে হারানো 9 বস্তা নথি মিলল ভাঙ্গারির দোকানে, এক চা বিক্রেতা গ্রেপ্তার। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বিনোদনের আর খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।